Good afternoon, students, my dear students. সবাই নিশ্চয়ই ভালোই আছো। তো আজকে আমরা পরমাণু চ্যাপ্টারের 18তম লেকচার আজকে হচ্ছে গিয়ে পরমাণু চ্যাপ্টারের থিওরিটিক্যাল পার্টের হয়তো লাস্ট ক্লাস। মানে আমি চেষ্টা করব যেটুকু থিওরিটিক্যাল পার্ট বাকি রয়েছে সেই থিওরিটিক্যাল পার্ট আজকে আমরা একটা টার্মিনেট করার চেষ্টা করব। তারপর যদি আমরা সময় পাই তো কিছু প্রবলেম সেট ওয়ানের ম্যাথামেটিক্স করতে শুরু করব এবং তারপর এমসিকিউ প্রশ্ন সলভ করতে হবে। এবং তারপরে আমরা তো বলেই দিয়েছিলাম 7A ক্লাসে, মানে ওটা হচ্ছে গিয়ে তোমার 7A কি 7 নম্বর ক্লাসে, যেটা আমাদের ছিল ডিজিটালের প্রবলেম সলভ, যে আমরা ওটা পরমাণুর পরে লাইট শুরু করব। তা আমি আশা করি এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে আমরা লাইট নিয়ে আসব, যতটুকু সম্ভব লাইটটাকে আমরা একটু কভার করব। তো আজকের যে মেইন টপিকস, আজকে আমরা কি পড়াবো, পরমাণুর মোটামুটি সব কিছুই হয়ে গেছে। ডিসকভার থেকে শুরু করে, রাদারফোর্ড স্ক্যাটারিং থেকে শুরু করে, কোয়ান্টাম কন্ডিশন থেকে শুরু করে, আমাদের হচ্ছে গিয়ে ইলেকট্রন রেভলিউশনের যে বেগ, কক্ষীয় বেগ, ইলেকট্রনের কক্ষীয় বেগ, ব্যাসার্ধ, পরমাণুর ব্যাসার্ধ, পরমাণু কোনো একটি কক্ষের ব্যাসার্ধ, তারপর হচ্ছে গিয়ে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, টোটাল এনার্জি, এই সমস্ত বিষয়গুলো আমরা ক্যালকুলেট করছিলাম। এবং তারপরে স্পেকট্রা অ্যানালাইজ মাধ্যমে আমরা কি করেছিলাম, যে লাইমান বামার প্যাশন ব্র্যাকেট ফান্ড, এই সমস্ত বিষয়গুলো আমরা একটু আলোচনা করছিলাম। তো তারপর গত লাস্ট ক্লাসে, মানে 17 নম্বর ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে এক্স রে কি, এক্স-রের যে কন্টিনিউয়াস স্পেকট্রা আর হচ্ছে গিয়ে ক্যারেক্টারিস্টিক স্পেকট্রা, সেই কন্টিনিউয়াস এবং ক্যারেক্টারিস্টিক স্পেকট্রা নিয়ে আমরা বলতে গেলে নিরবিচ্ছিন্ন এবং বৈশিষ্ট্যমূলক বর্ণালী নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের টপিকসটা হচ্ছে গিয়ে মোজেলের সূত্র। সায়েন্টিস্ট H.G.J. মোজলে, মানে এক কথায় হেনরি মোজলে, যে হেনরি মোজলে 1913 খ্রিস্টাব্দে এক্স-রের যে বৈশিষ্ট্যমূলক বর্ণালী, মানে উইলহেলম রনজেন্টের যে এক্স-রের ক্যারেক্টারিস্টিক ছিল, তার দুটো পার্ট ছিল, একটা কন্টিনিউয়াস আর একটা হচ্ছে গিয়ে বৈশিষ্ট্যমূলক। তো এই বৈশিষ্ট্যমূলক বর্ণালীর উপর মেনলি বিভিন্ন মৌলের বৈশিষ্ট্যমূলক বর্ণালীগুলোকে নিয়ে, স্পেকট্রাকে নিয়ে মোজলে 1913 খ্রিস্টাব্দে মোটামুটি 40টিরও বেশি মৌল পরীক্ষা নিরীক্ষা করে। এবং তারপরে তিনি পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে যে 1869 খ্রিস্টাব্দে মেন্ডেলিভ যে পুরাতন পর্যায় সারণী, যে পিরিয়ডিক টেবিলটা দিয়েছিল, সেই পিরিয়ডিক টেবিলটাতে অনেক জায়গায় ফাঁকা স্থান পড়েছিল এবং সেই পিরিয়ডিক টেবিলটা মেনলি সাজানো হয়েছিল যে কোনো একটি পরমাণুর অ্যাটমিক মাস বা পরমাণুর ভর সংখ্যার উপর নির্ভর করে। যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা বেশি তার স্থান পরে, যার ভর সংখ্যা কম সে আগে। অ্যাকর্ডিং টু অ্যাটমিক মাস, Mendeleev create a periodic table. This periodic table is known as the old periodic table. After 1913,
Henry Moseley at first resolve and detect and create a new periodic table. This periodic table also called modern periodic table, যেখানে এই মডার্ন পিরিয়ডিক টেবিলের মধ্যে মোট 118টি মৌল রয়েছে। এই 118টি মৌলের মধ্যে ল্যান্থেনাইড গ্রুপ রয়েছে, অ্যাক্টিনাইড গ্রুপ রয়েছে, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন রকম শ্রেণী রয়েছে, যেমন ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা, তারপর হচ্ছে গিয়ে ক্ষারীয় মৃত্তিকা, নাইট্রোজেন পরিবার বা নিক্টোজেন পরিবার যেটাকে বলা হয়, বোরন পরিবার, কার্বন পরিবার, নিক্টোজেন পরিবার, চ্যালকোজেন পরিবার, হ্যালোজেন পরিবার, তারপর হচ্ছে গিয়ে এইভাবে, এবং নোবেল পরিবার, আরও যেগুলো ছিল মানে ধাতু, এই সমস্ত মানে 3 থেকে 12 পর্যন্ত যে ধাতুর যে শ্রেণীগুলো ছিল সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে তিনি একটা নতুন পিরিয়ডিক টেবিল বা মডার্ন পিরিয়ডিক টেবিলের পিরিয়ডিক টেবিল আমাদের দেয়, যেটা এখনো পর্যন্ত সেই 1913 খ্রিস্টাব্দ থেকে শুরু করে আজকে 2020 প্লাস, এই 20 প্লাস পর্যন্ত এখন পর্যন্ত এই সেই নিউ পিরিয়ডিক টেবিল, দ্যাট মিনস যে হেনরি মোজলে বা মোজলে যে পিরিয়ডিক টেবিলটা দিয়েছিল সেই পিরিয়ডিক টেবিলটা এখনো চলছে সারা ওয়ার্ল্ড ওয়েবে। তো বিষয়টা হচ্ছে গিয়ে তিনি এই পিরিয়ডিক টেবিলটা কিসের উপর ভিত্তি করে বানালো? মেইনলি ইনি এই পিরিয়ডিক টেবিলটা বানিয়েছিল কোনো একটি পরমাণু ক্রমাঙ্ক অনুসারে। এটা আমরা সব জায়গায় দেখতে পাই, কিন্তু কথাটা অ্যাকচুয়ালি পরমাণু ক্রমাঙ্ক না, নিউক্লিয়ার চার্জ অনুসারে অরিজিনাল যে কথাটা। কারণ হেনরি মোজলের যে মেইন লক্ষ্য ছিল কোনো একটি পরমাণুর কেন্দ্রে, দ্যাট মিনস নিউক্লিয়াসে কতটুকু চার্জ রয়েছে, কি চার্জ রয়েছে, তিনি এই চার্জ জানার জন্য তার এই রিয়ালিজম বা তার এই এক্সপ্লানেশন বা তার এই এক্সপেরিমেন্টের মেইন উদ্দেশ্য তার কেন্দ্রে কতটুকু চার্জ রয়েছে, সে কি চার্জ, ধনাত্মক চার্জ তো আমরা জানতে পারলাম, নাকি ঋণাত্মক চার্জ, নাকি চার্জবিহীন, নিউট্রনের তো কোনো চার্জ নেই। তো মেইনলি কেন্দ্রের চার্জ জানতে গিয়ে, চার্জ মিনস এখানে ধনাত্মক আধানই থাকবে, প্রোটন সংখ্যা, এখানে যেহেতু চার্জ বলতে ধনাত্মক আধান আছে, নিউট্রনের কোনো আধান নেই, তাহলে এই ধনাত্মক আধান দ্যাট মিনস প্রোটন সংখ্যা, দ্যাট মিনস পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, সেটা এই ধনাত্মক চার্জ অনুসারে বা পরমাণু ক্রমাঙ্ক অনুসারে এই পিরিয়ডিক টেবিলটাকে, মডার্ন পিরিয়ডিক টেবিলটাকে বানানো হয়েছে। তো এনার যে বক্তব্যটা হচ্ছে গিয়ে কোনো একটি মৌলের বা পরমাণু বলতে পারো, কোনো একটি মৌলের বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির কম্পাঙ্কের চূড়ার, কোনো একটি মৌলের বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির একটি চূড়ার কম্পাঙ্কের বর্গমূল মৌলটির পরমাণু ক্রমাঙ্কের সমানুপাতিক। দ্য square root of the frequency of the characteristic spectrum of any molecule is proportional to its atomic number. কোনো একটি মৌলের যে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি, সেই বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির চূড়ার কম্পাঙ্কের বর্গমূলের সঙ্গে পরমাণু ক্রমাঙ্ক সমানুপাতিক। তার মানে অ্যাকর্ডিং টু মোজলে ইকুয়েশন, মোজলেস ল, রুট ওভার অফ মিউ প্রপোর্শনাল টু জেড, এটা হচ্ছে তার বক্তব্য। কোনো একটি মৌলের ক্যারেক্টারিস্টিক স্পেকট্রা বর্গমূলের সঙ্গে মৌলটির পারমাণবিক সংখ্যার সমানুপাতিক। দ্য স্কোয়ার রুট অফ দ্য frequency of characteristic spectra of any molecule or atom is proportional to its atomic number. অ্যাকচুয়ালি বই এটা কেন লেখা আছে আমি জানি না, মানে তার বক্তব্যটা এটাই, কিন্তু সূত্রটা লেখা আছে। অ্যাকচুয়ালি সূত্রটা এটা কেন লিখেছে আমি জানি না, ভুল না, তবে সূত্রটা অরিজিনাল যে কারেক্ট যে সূত্রটা বই এটাও আছে যে মোজলের যে অরিজিনাল ইকুয়েশন,
সেটা হচ্ছে এ জেড মাইনাস বি। এটা হচ্ছে গিয়ে মজলের প্রকৃত বা এক্সাক্ট ইকুয়েশন। যখন এখানে ab1 a is equals to 1 b is equals to 1, তখন এটাকে আপডেট করে আমরা লিখতে পারি রুট ওভার অফ মিউ is equals to z minus 1। দেখো প্রশ্নটা এটা কোথা থেকে আসলো, এই বিষয়টা একটু জানতে হবে, ঠিক আছে? এই বিষয়টা আমরা গত আগের ক্লাসে বা 17 নম্বর ক্লাসে আমরা দেখবে শেষের দিকে ক্যারেক্টারিস্টিক স্পেকট্রা বা বৈশিষ্ট্যমূলক বর্ণালী আলোচনা করেছিলাম। বৈশিষ্ট্যমূলক বর্ণালীটা কি ছিল আমি সব কিছু ডিটেল বলবো না, আমি জাস্ট এখানকার এই বিষয়টাকে বোঝানোর জন্য আমি তোমাদের বলবো। এটা এখানে কয়েকটা জিনিস আমি বলবো যে আমরা জানতাম যে কোনো একটি পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে চার্জ বলতে ধনাত্মক চার্জ বা প্রোটন সংখ্যা বা মেইনলি অ্যাটমিক নাম্বার বোঝায়। ফার্স্ট অরবিটে ইলেকট্রন নাম্বার 2, সেকেন্ড অরবিটে সিমিলার ওয়েতে 8 and similar ওয়েতে 8 and 18 18 32 32 all over 118। এখানে যে বিষয়টা দাঁড়ালো আমরা দেখেছিলাম গতদিন যে এখানে যদি একটা নেগেটিভ পার্টিকেল দ্যাট মিনস ইলেকট্রন কোনো একটা এক্স রে পুলিশ নলে বা ক্যাথোড রে অসিলেটরে যদি ইলেকট্রনকে এখানে পাঠানো হয়, সেই ইলেকট্রনটি এর ভেতরে গিয়ে দুটি ঘটনা ঘটাতে পারে। একটা শুধুমাত্র নিউক্লিয়াসের সঙ্গে ইন্টারাকশন, ইলেকট্রনের সঙ্গে কোনো রকম ইন্টারাকশন নেই। উইদাউট ইন্টারাক্ট উইথ ইলেকট্রন অনলি ইন্টারাক্ট নিউক্লিয়াস। তখন এই ইলেকট্রনটি যখন এখানে এর ভিতরে আসবে সেটা একক এর মধ্যে আসতে পারে, এর মধ্যে আসতে পারে, এর মধ্যে আসতে পারে। যখন ইলেকট্রনটির মধ্যে আসবে তখন নিউক্লিয়াস দিয়ে যখন সেটা নিউক্লিয়াস দ্বারা প্রভাবিত হবে তখন এক ধরনের এর গতিশক্তি হ্রাস পাবে, তার v1 থাকলে v2 হবে, কিছুটা হ্রাস পাবে এবং সেই শক্তি এখান থেকে তড়িৎচুম্বক আকারে বেরিয়ে যাবে। সেটা এখানে বেশি হবে, এটা কম হবে, তার থেকে কম হবে এন্ড এটসেট্রা। এখানে তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম হবে, এখানে তরঙ্গদৈর্ঘ্য বেশি হবে এন্ড এটসেট্রা। তাহলে এই ধরনের রশ্মিগুলোকে আমরা বলছিলাম যে এই ধরনের তরঙ্গগুলোকে আমরা বলছিলাম কন্টিনিউয়াস স্পেকট্রা। তারপরে আমরা বলছিলাম যে এই ইলেকট্রনটি যদি নিউক্লিয়াসের উপর ইফেক্ট না করে অনলি কোনো একটি ইলেকট্রনের সঙ্গে সংঘাত করে এসে সেই ইলেকট্রনকে নিয়ে বেরিয়ে গেল, তখন এই সেলটিকে পূর্ণ করার জন্য এখান থেকে কোনো একটি সেল থেকে ইলেকট্রন জাম্প করে আসলো বা এখান থেকে আসলো বা এখান থেকে আসলো, তাহলে আসার জন্য এখান থেকে একটা ফোটন বা তড়িৎচুম্বকীয় রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ হয়। সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে কম্পাঙ্ক সেটাকে আমরা বলতে পারি সেই চূড়ার কম্পাঙ্ক, বা সেটা আমরা গতদিন দেখেছিলাম এরকম একটা গ্রাফ যেখানে এরকমটা ছিল, এরকম একটা বিষয় ছিল, এরকম একটা গ্রাফ ছিল যেটাকে আমরা বলতাম যে কে আলফা কে বিটা এন্ড এটসেট্রা। কে আলফা কে বিটা এল আলফা এল বিটা, এদিকে আছে তোমার হচ্ছে গিয়ে অ্যাটমিক নাম্বার, এদিকে তোমার হচ্ছে গিয়ে ইন্টেন্সিটির সঙ্গে আমরা দেখেছিলাম যে তীব্রতা বা চূড়ার যে কম্পাঙ্ক, ইন্টেন্সিটি বা তীব্রতা বা কম্পাঙ্ক যাই বলো না কোনো। তাহলে আমরা এখানে মেইনলি দেখেছিলাম কি যে এটা ক্যারেক্টারিস্টিক স্পেকট্রার ক্ষেত্রে আমরা এই বিষয়টা লক্ষ্য করেছিলাম। আজকে যে টপিকসটার আলোচনা মজলের যে ল, সেই মজলের ল এর যে মেইন টপিকস আলোচনা এই ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাকে নিয়ে, বুঝতে পারলে? আজকের যে মেইন আলোচনা সেটা হচ্ছে তোমাদের ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাকে নিয়ে। কিছু নেই এখানে, সেরকম কিছু নেই, ম্যাথামেটিক্সও সেরকম কিছু নেই, খুব একটা পরীক্ষা আসে না। শুধুমাত্র মজলের সূত্রটি লেখো, তার ব্যাখ্যা করো, ব্যাখ্যা বলতে তার গাণিতিক রূপটি লেখো, তারপর হচ্ছে কি তোমার এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, মজলের সূত্রের ব্যবহারিক প্রয়োগ একটু লিখতে হয়, এটুকুই। কিন্তু তবুও আমাদের বিষয়টা একটু জানতে হবে মজলের সূত্রটা কি অ্যাকচুয়ালি। মজলেস ল বা মজেলি, অ্যাকচুয়ালি মজলে বলা হয়, মজলে ইকুয়েশন, মজলে ল। মজলে লটা কি ছিল? the square root of
frequency of the characteristic spectra of an atom is directly proportional to its atomic number. কোনো একটি মৌলের বৈশিষ্ট্যমূলক যে বৈশিষ্ট্যমূলক যে স্পেকট্রাম, সেই বৈশিষ্ট্যমূলক স্পেকট্রামের একটি চূড়ার ফ্রিকোয়েন্সির বর্গমূল ওই মৌলটির বা ওই পরমাণুটির পরমাণু সংখ্যার সমানুপাতিক। সো according to Moseley proposal root over of nu is proportional to z. This is the mathematical expression এখানে আমাদের একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, এই এক্সপ্রেশনটা কোথা থেকে আসলো। এটা না ওনার বক্তব্য, উনি কি করে জানলো, আর ক্যারেক্টারিস্টিক স্পেকট্রামের ক্ষেত্রে এটা কিভাবে আসে এটা আমরা ইতিমধ্যে জেনে গেছি। অবশ্য আমরা এখান থেকে যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটাকে একটু দেখার চেষ্টা করি কি আসে। ইনি মেনলি হাইড্রোজেন অ্যাটম নিয়ে করেছে। একটু তোমরা বোঝার চেষ্টা করো, তাহলে নিঃসন্দেহে বুঝতে পারবে, কারণ এখানে না বোঝার মতো কোনো রকম টপিকস নেই। তো যাই হোক, আমরা এখানে দেখি কি বিষয়টা থাকলো। এটা খুবই সিম্পল বিষয়, আর যদি বুঝতে না পারো জায়গাটা, তখন বই পড়ে কিছু বুঝতে পারবে না, ভাষাটা একটু অন্যরকম ভাবে রয়েছে। যদি এখানে বুঝতে পারো, আশা করি বই পড়ে বুঝতে পারবে। তাহলে ধরা যাক কোনো একটি পরমাণু, সেটা যে কোনো অ্যাটমই হোক না কেন, তাহলে এখানে তার নিউক্লিয়াস বা ধনাত্মক আধান, এটা নিউক্লিয়াস বা ধনাত্মক আধান। এবার এটা দিস ইজ দ্য ফার্স্ট অরবিট, প্রথম কক্ষ। এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। দ্বিতীয় কক্ষ, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। 5টা, 6টা, 7টা, 8টা and so on। তৃতীয় কক্ষ, and so on। এখানে 8টা, তারপরে 18টা এক্সেট্রা। এখানে যে মেইন বিষয়টা ছিল সেটা হচ্ছে গিয়ে, যদি বাইরে থেকে কোনো একটি ইলেকট্রন উচ্চ গতি সম্পন্ন নিয়ে এসে এখান থেকে কোনো একটি ইলেকট্রনকে যদি বের করে দেয়, তাহলে সেই ইলেকট্রনটির ভ্যাকিউম পূর্ণ করার জন্য বা সেই ফাঁকা স্থানটি পূর্ণ করার জন্য উপরের কোনো সেল থেকে বা উপরের কোনো কক্ষ থেকে সেই স্থানটি পূর্ণ করবে। তো সেই স্থানটি পূর্ণ করার জন্য যে সেল থেকে ইলেকট্রন জাম্প করবে, সেখান থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ হয়। সাপোজ আমরা কোনোভাবে এই ইলেকট্রনটাকে আমরা বের করে দিয়েছি, তাহলে এখানে একটা শূন্যস্থান রয়েছে, এখানে একটা ভ্যাকিউম।
তাহলে এটা মেইনলি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এখানে আমরা দেখব, তারপরেও আমরা যে কোনো ক্ষেত্রেই দেখতে পারি। মানে আমরা বললাম ধরে নাও কোনো একটি পরমাণুর ক্ষেত্রে, যে এটা ইন জেনারেল কেসে আমরা দেখবো, হাইড্রোজেন তো আমরা সেখান থেকে দেখতেই পাবো। তাহলে এখানে এই জায়গাটা ফাঁকা রয়েছে, তাহলে ইলেকট্রনটি যখন এখান থেকে এখানে আসবে, তখন ইলেকট্রনটি যখন এখান থেকে এখানে আসবে, তখন এখান থেকে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ হবে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ হবে, যেটাকে আমরা বলতে পারি H নিউ। এবং এটা কি বলতো, এটার নাম অবশ্যই আমরা বলতে পারি কে আলফা। কারণ যদি ইলেকট্রন নিয়ে চলে যায়, তখন এখান থেকে কোনো একটা জাম্প করে, মানে দ্বিতীয় পরবর্তী কক্ষতে যদি এখান থেকে তারা কে আলফা রশ্মি নির্গত হয়, কে বিটা, কে গামা অ্যান্ড এক্সেট্রা। যদি এখান থেকে ইলেকট্রন বের করতো, তাহলে এখান থেকে আসলে মানে এল আলফা, এল বিটা, এল গামা। এখান থেকে বের করলে এম আলফা, এম বিটা, এম গামা, এন আলফা, এন বিটা, এন গামা। ওগুলো আমাদের নেই, মেনলি কে আলফা, কে বিটা জানলে যথেষ্ট তোমাদের। এখান থেকে যখন ইলেকট্রন বেরিয়ে গেল, তখন ইলেকট্রনটির ঘাটতি পূরণ করার জন্য এখান থেকে একটি ইলেকট্রন জাম্প করে এখানে আসলে সেখান থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত হয়, সেটাকে বলা হয় কে আলফা চূড়া। এবং সেই শক্তিটা অনেকটা বেশি হয়, যে আমরা দেখলাম না পিক, এরকম একটা পিক ছিল না, যে পিক ছিল না, এই যে পিকটা হচ্ছে কে আলফা, মানে এই জায়গাটা ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি, দ্য ফ্রিকোয়েন্সি অ্যাট দিস পোর্শন সো হাই। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে কে আলফা এখানে চূড়া নির্গত হয়, এখানে কম্পাঙ্কটা বেশি, বা এখানে তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম, এখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। এখানে এই ক্যারেক্টারিস্টিক স্পেকট্রামের ক্ষেত্রে তাহলে আমরা কি বলতে পারি, যে এখানকার এই ইলেকট্রনটির এনার্জি হচ্ছে তোমার ইআই, এখানকার ইলেকট্রনটির এনার্জি হচ্ছে কি ইএফ। এর আগে আমরা জেনেছিলাম যে এখানকার এনার্জি ডিফারেন্সটা কতটা, এনার্জি ডিফারেন্সটা হচ্ছে ইআই মাইনাস ইএফ ইজ ইকুয়ালস টু এইচ নিউ। এটা আমরা ম্যাক্সিমাম বলতে পারি, এইচ নিউ ম্যাক্স, ম্যাক্সিমাম দরকার, এটা এতটা ফ্রিকোয়েন্সি। বা এটাকে আমরা কি বলতে পারি, ইআই মাইনাস ইএফ। আমরা এটাকে বলতে পারি অ্যাকর্ডিং টু এনার্জি ক্যালকুলেশন nth orbit, the energy is equals to minus RCH z square by n square, ভালো করে ফেলে দেবো, ইন্টু E0 বা E1। এখানে আমরা মানে এটা আমরা কোথায় পেয়েছিলাম, যে n-তম কক্ষের এনার্জি কি ছিল, n-তম কক্ষের এনার্জি ছিল মাইনাস তোমার হচ্ছে গিয়ে মাইনাস m z স্কোয়ার e⁴ বাই 8 এপসাইলন 0 স্কোয়ার n স্কোয়ার h স্কোয়ার। এখান থেকে আমরা জোর করে ch গুণ করেছিলাম, ch, তাহলে এখান থেকে আমরা কি পেয়েছিলাম, ইন্টু জেড স্কোয়ার, ch আমরা গুণ করেছিলাম, গুণ করার পর আমরা কি করেছিলাম, যে m z স্কোয়ার e⁴ বাই 8 এপসাইলন নট স্কোয়ার n স্কোয়ার ch কিউব। এখান থেকে আমরা কি করেছিলাম, যে মাইনাস ch ইন্টু এখান থেকে জেড বের করেছিলাম, জেড বের করার নিচে n স্কোয়ার বের করেছিলাম, বের করার পর এখানে যে পার্টটা পড়েছিল m e⁴ বাই 8 এপসাইলন নট স্কোয়ার ch কিউব। এটাকে আমরা নাম দিয়েছিলাম মেইনলি ফার্স্ট বোর অরবিট এনার্জি বা গ্রাউন্ড স্টেট এনার্জি, যেটাকে ভূমি স্তরের শক্তি বলা হয়। আমরা বলছিলাম ch z স্কোয়ার ch z স্কোয়ার বাই n স্কোয়ার ইন্টু E0 বা E1, প্রথম কক্ষের শক্তি। এটা যখন আমরা এনার্জি বসেছিল, তাহলে এই জিনিসটা আমরা কি উইথ দ্য হেল্প অফ, সরি এটাকে আমরা কি বলছিলাম, এটাকে E0 না, সরি এটাকে বলবো না, এটাকে আমরা বলছিলাম রিডবার্গ কনস্ট্যান্ট। এটাকে রিডবার্গ কনস্ট্যান্ট, আচ্ছা রিডবার্গ কনস্ট্যান্ট এখানে হচ্ছে, এটাকে বলতাম রিডবার্গ কনস্ট্যান্ট। যদি আমরা এটাকে ch গুণ না করতাম, শুধুমাত্র z স্কোয়ার বাই n স্কোয়ার নিতাম, তাহলে এখানে E0। তাহলে এখানে রিডবার্গ কনস্ট্যান্ট পেয়েছিলাম। এই জিনিসটাতে যে আমরা এখানে বসিয়ে দেই, এখানকার এনার্জি হচ্ছে তোমার ইআই, এখানকার এনার্জি ইএফ, তাহলে আমরা কি পেতাম, তাহলে আমরা এখান থেকে পেতাম যে RCH z স্কোয়ার বাই ni স্কোয়ার, একটা মাইনাস সাইন এখানে রয়েছে, মাইনাস অফ মাইনাস RCH z স্কোয়ার বাই nf স্কোয়ার ইজ ইকুয়ালস টু h নিউ।
তোমাদের মনে আছে যে এখানে আমরা এইচসি বাই ল্যামডা করেছিলাম, এইচসি কেটে দিয়েছিলাম, কেটে দিয়ে সেখান থেকে আমরা ল্যামডা পেয়েছিলাম, ল্যামডা সমান সমানটা পেয়েছিলাম। ঠিকই আছে, অসুবিধা নেই। আমরা এখান থেকে কি পেলাম, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি তাহলে কি পাবো এখান থেকে আর সি এইচ জেড স্কোয়ার আর সি এইচ জেড স্কোয়ার 1/n f স্কোয়ার মাইনাস 1/n i স্কোয়ার এইচ নিউ। এই এইচ এর সঙ্গে আমরা এই এইচটাকে কেটে দিলাম, প্লাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে আমরা কি পাবো এখান থেকে যে আর সি জেড স্কোয়ার ইন্টু 1/n f স্কোয়ার মাইনাস 1/n i স্কোয়ার। এই ডেরিভেশনটা বইয়ে নেই, ডিরেক্ট একবার উত্তরটা করা আছে, আমরা সেই ডেরিভেশনটা একটু করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। নিউ। এখান থেকে আমরা একটা পার্ট দেখবো, এখানে এই জায়গাটা তো তোমার থাকলে এখানে, হ্যাঁ তোমরা এটা জানোই। তাহলে আমরা এখানে কি পাবো, যদি এটি স্পেশালি কোনো একটি পরমাণুর ক্ষেত্রে কে আলফা জুড়ে হয়, জাস্ট কে আলফাটা, কে আলফা মানে কি 2 নম্বর থেকে 1 নম্বরে আসবে, তাহলে when special case when ni is equals to 2 and nf is equals to 1, 2 থেকে 1 এ লাভ হবে, তখন আমরা কি পাবো এখান থেকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে আর সি জেড স্কোয়ার ইন্টু 1/1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার ইজ ইকুয়ালস টু নিউ। তাহলে আমরা এখান থেকে কি পাবো, বা আর সি জেড স্কোয়ার ইন্টু 1 minus 1/4, that means 3/4 বা 3 RC z square by 4 is equals to new। এখান থেকে আমরা এটাকে বলতে পারি যে তাহলে নিউ, এটা আমরা পেলাম জেড স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে বলতে পারি জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4/3 জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4/3 RC ইন্টু নিউ। তাহলে জেড ইজ ইকুয়ালস টু root over of 4/RCH 3RC into root new, বা z is equals to a root new বা z proportional to root new। এটা তার মানে কোনো একটি বৈশিষ্ট্যমূলক x রশ্মির একটি চূড়ার কম্পাঙ্কের বর্গমূল সেই মৌলটির পরমাণু ক্রমাঙ্কের পারমাণবিক সংখ্যার সমানুপাতিক। বিষয়টা একটু অন্যরকম, এখানে একটু বোঝার চেষ্টা করো। এই পর্যন্ত কোনো প্রবলেম নেই, ঠিক আছে। প্রবলেমটা হচ্ছে গিয়ে আমরা যদি এটাকে একটু অন্যভাবে ভাবার চেষ্টা করি, একটা স্ক্রিনিং ইফেক্ট বলে একটা বিষয় আছে, মানে কার্যকরী একটা ইফেক্ট। সেই কার্যকরী ইফেক্ট মানে অ্যাকচুয়াল ইকুয়েশনটা এটা নয়, অ্যাকচুয়াল ইকুয়েশনটা হচ্ছে তার রুট ওভার অফ জেড মাইনাস বি ইন্টু এ ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ নিউ। এটা মানে অ্যাকচুয়ালি আমরা রুট ওভার অফ নিউ এইদিকে দেখবো আর কি, ঠিক আছে। জেড স্কোয়ারটা আমরা এইদিকে দেখবো, দেখার পরে কনস্ট্যান্টটা এখানে থাকবে। তাহলে আমরা এখানে কি পাবো এখান থেকে, মানে আমরা দুদিকে রুট করবো, রুট করলে এখানে জেড মাইনাস এ আসবে, জেড মাইনাস এ না, মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি যদি এই ইলেকট্রনকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, তোমরা জাস্ট জিনিসটা বোঝার চেষ্টা করো, আমি যদি এই ইলেকট্রনকে কোশ্চেন জিজ্ঞাসা করি, আচ্ছা তুমি এই দিকে যাচ্ছ কেন, ও কি উত্তর দেবে যে আমাকে নিউক্লিয়াস টানছে। ভালো কথা,
তোমাকে নিউক্লিয়াস টানছে। কিসের জন্য টানছে? না, নিউক্লিয়াসের মধ্যে একটা চার্জ রয়েছে। কত নিউক্লিয়াসে কত মানে কটা ইলেকট্রন আছে, মানে এক একটা ইলেকট্রন চার্জ কত, যে নিউক্লিয়াস মানে কটা ইলেকট্রন আছে, যে জেডটি। এক একটা ইলেকট্রন আধানের মান কত, যে ইলেকট্রন আধানের মান সমান, কিন্তু সেটা পজিটিভ। তাহলে তোমাকে এইদিকে যাওয়ার জন্য কে কে তোমাকে বল প্রয়োগ করছে, যে ইলেকট্রন বলছে যে আমাকে নিউক্লিয়াস আকর্ষণ করছে, তাই আমাকে নিউক্লিয়াসের দিকে মানে এগোতে হচ্ছে। তাহলে বিষয়টা হচ্ছে গিয়ে নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য এই ইলেকট্রনটি এই কক্ষপথ থেকে এই কক্ষপথে আসলো, নাম্বার 1 পয়েন্ট। তাহলে এই কক্ষপথে যে আরো একটি ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটি কি করবে? এই ইলেকট্রনটি নিশ্চয়ই এর সমানধর্মী, তার মানে এটাকে বিকর্ষণ করবে। তাহলে বাংলা ভাষায় যদি বলা যায়, তাহলে এই কক্ষপথের কোনো একটি ইলেকট্রনের উপর এই স্পেসের এই অংশের যে কার্যকরী আধান, সেই আধানটা কত, যে কেন্দ্রের চার্জ হচ্ছে তোমার ZE, এবং ওখান থেকে একটা চার্জ যেটা রিপেল করবে, সেই রিপেলটা কত, এতটা। তাহলে বলতে গেলে এখানে ZE - E এই তুল্য চার্জ দিয়ে এই ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে, কারণ এখানে ZE-র মানটা ইলেকট্রনের থেকে বেশি। তাহলে এই ইলেকট্রনটা এখানে কিসের জন্য আসলো, যে এদের একটা কার্যকরী চার্জ, যে চার্জটা পজিটিভ নেচার, বাট ইট ইজ টোটালি নট অনলি ফর Z প্লাস ZE। এটা একটা ইফেক্ট রয়েছে কি এই ইলেকট্রন, এটাকে বলা স্ক্রিনিং ইফেক্ট বা কার্যকরী একটা। তাহলে এখান থেকে এখানে আসার জন্য কে মানে কতটা মানে কার্যকরী আধান দায়ী, কার্যকরী আধান দায়ী হচ্ছে তোমার ZE মাইনাস অফ এইটা একটা রিপেল করবে, সেই রিপেল পার্টটা এটা। তাহলে আমরা যদি বলতে পারি যে কে আলফার জন্য, তার মানে এখান থেকে ইলেকট্রন দিতে পারতো, এখান থেকে আসতে পারতো, কে আলফা রশ্মির জন্য কার্যকরী, সেই কে আলফা রশ্মির জন্য কেন্দ্রের কার্যকরী আধান কত, কেন্দ্রের কার্যকরী আধান হচ্ছে Z-1 × E। বুঝতে পারলে কি বলো? তাহলে এখানে কেন্দ্রে এটা না কে আলফার জন্য ঘটলো, এটা যদি এই ইলেকট্রনটা এখান থেকে এখানে না এখান থেকে না আসে, যদি এখান থেকে আসতো, সেটা কে আলফা না হয় কে বিটা আসতো। কে বিটা আসলে কি আসতো, তখন কিন্তু একটা চার্জ কিন্তু এখানকার ভিতরকার একটা ঘটনা ঘটতো। এখান থেকে যখন ইলেকট্রনটি আসতো, স্যার এখানে তো তখন প্রোটন সংখ্যা কি কম হতো না, যখন বাইরে যাবে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান, একটা ইলেকট্রন বেরিয়ে গেছে মানে কি, এখানে তোমার ইলেকট্রন সংখ্যা এখানকার থেকে কম রয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, কেন্দ্রের একটা কার্যকরী আধান পজিটিভ থাকবে, সেটা যত দূরবর্তী অঞ্চল থেকে আসবে তত ইফেক্টটা কমতে থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে একটা স্ক্রিনিং ইফেক্ট, যে কোনো পজিশন থেকে যে কোনো চূড়ার কম্পাঙ্কের ক্ষেত্রে এটা যদি কে আলফা বলা হয় অনলি ফর কে আলফার জন্য, মানে অনলি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, অনলি ফর কে আলফা। কে আলফার জন্য কি আসবে, কে আলফার ইফেক্টিভ চার্জ, ইফেক্টিভ অনলি ফর কে আলফা, ইফেক্টিভ চার্জ অফ নিউক্লিয়াস ইজ, নিউক্লিয়াসের চার্জ একটা ইলেকট্রনের রিপেলিং চার্জ, এই চার্জ দিয়ে এই ইলেকট্রনটিকে প্রথম কক্ষপথের ইলেকট্রনটি দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনটিকে প্রথম কক্ষপথে টানলো। দ্যাট মিনস এই ইলেকট্রন চার্জ কত, যে Z-1 × E। এটা অবশ্যই পজিটিভ, এটা প্রোটনের নেচার। যদি এটা প্রথম কক্ষপথে নেওয়া হতো, কে আলফা না হয় কে বিটা আসতো, এটা কে আলফা না হয় যদি এটা কে বিটা আসতো, তাহলে কি আসতো, কে বিটা আসলে এটা সে কোন পরমাণুর ক্ষেত্রে আমি তো জানি না, যে কোনো পরমাণুর ক্ষেত্রে এখানে কি আসতো, সেই পরমাণু ক্রমাঙ্ক ZE মাইনাস অফ এখানে কটি ইলেকট্রন থাকতো, মানে যদি এখান থেকে আসতো তাহলে এখানে কটি ইলেকট্রন থাকতো। সাপোজ ধরে নাও এখানে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে 7টা থাকবে, 8টা, একটা 9টা, তাহলে এখানে তো 9E, Z কিন্তু তার থেকে বেশি। তাহলে কি আসলে এখানে আমরা বলতে পারি যে Z-9 × E প্লাস, তাহলে এখানে 9 একটা ধ্রুবক, তাহলে এখানে বলা যেতে পারে এখানে একটা কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্টের নাম কি, স্ক্রিনিং ইফেক্ট। তাহলে এটাকে এইভাবে না বলে আমরা বলতে পারি যে কেন্দ্রের যে কোনো পরমাণুর ক্ষেত্রে, যে কোনো চূড়ার কম্পাঙ্কের ক্ষেত্রে কেন্দ্রের জন্য যে ইফেক্টিভ চার্জ, সেই ইফেক্টিভ চার্জ কত ফর এনি অ্যাটম, ইফেক্টিভ চার্জের ক্ষেত্রে কত হবে, প্লাস ZE মাইনাস
ডিই ইজ ইকুয়ালস টু জেড মাইনাস বি ইন্টু ই, পজিটিভ চার্জ। তার মানে ব্যাপারটা হচ্ছে কি বি ইজ এ ইন্টিজার নাম্বার, ইন্টিজার ইলেকট্রনের সংখ্যা সমগণিত ইন্টিজার নাম্বার, এবং এটাকে বলা হয় স্ক্রিনিং ইফেক্ট বা স্ক্রিনিং ইফেক্ট বলা হয়, বা ইন্টিজার সংখ্যা হয় এটা এর মানটা। এটা যদি অনলি ফর হাইড্রোজেন অ্যাটম বলা হয়, হাইড্রোজেন অ্যাটমের প্রথম কে আলফা যেটা বলা হয়, তাহলে বি এর মান 1। অনলি ফর হাইড্রোজেন অ্যাটম, অনলি ফর কে আলফা, মানে কে আলফা শুধু হাইড্রোজেন না, যে কোনো পরমাণুর কে আলফা চূড়ার ক্ষেত্রে এটা বি এর মান 1। অন্যর ক্ষেত্রে সেটা বি এর মান চেঞ্জ করতে পারে, সেটা কে আলফা হবে না কে বিটা হবে না এল আলফা হবে না এল বিটা হবে, যে কোনো পরমাণুর ক্ষেত্রে এটা বি এর মানটা বিভিন্ন রকম হবে। তাহলে আমরা যে ইকুয়েশনটা একটু আগে পেয়েছিলাম, ইকুয়েশনটা আমরা কি পেয়েছিলাম, যে ইকুয়েশনটা আমরা যদি প্রথম থেকে দেখছিলাম যে তাহলে কি কোনো একটি যে কোনো পরমাণুর ক্ষেত্রে এই কার্যকরী চার্জের জন্য যে কম্পাঙ্কের সৃষ্টি হয় সেটা আমরা কি পেয়েছিলাম একটু আগে, যে আর সি এইচ জেড মাইনাস 1 না জেড মাইনাস বি তার হোল স্কোয়ার, কারণ চার্জ ছিল আর সি এইচ জেড স্কোয়ার ইন্টু 1 বাই এন এফ স্কোয়ার মাইনাস 1 বাই এন আই স্কোয়ার ইজ ইকুয়ালস টু নিউ, এইচ নিউ। এখানে এইচ উঠে গেছে, এখানে ছিল এইচ, এখানে এইচ, তাহলে এখানে জেড না, স্ক্রিনিং ইফেক্টের জন্য এটা বৈশিষ্ট্যমূলক রশ্মির জন্য ইন জেনারেলি ঠিক আছে। যখন ক্যারেক্টার মানে কন্টিনিউয়াস হবে তখন এই বি এর ঘটনাটা আসবে না। যদি এটা ক্যারেক্টারিস্টিক স্পেকট্রা বলা হয় তাহলে ক্যারেক্টারিস্টিক স্পেকট্রার ক্ষেত্রে বিটাকে নেগলেক্ট করা যাবে না। ওই জন্যে আমি তোমাদের প্রথমে বলছিলাম বই কেন এটাকে জাস্ট অনলি এই জিনিসটা কেন লেগেছে আমি বুঝতে পারলাম না, যে রুট ওভার অফ নিউ ই প্রপোর্শনাল টু জেড, বই কেনটা লিখেছে আমি বুঝতে পারলাম না, কারণ এখানে এটা অবশ্যই বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মিতে বলা আছে। কোনো একটি মৌলের বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির চূড়ার কম্পাঙ্কের বর্গমূল মৌলটির পরমাণু ক্রমাঙ্কের সমানুপাতিক। তাহলে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি যদি হয় তাহলে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মিতে এই স্ক্রিনিং ইফেক্টটা আমরা কখনো বাদ দিতে পারি না। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। স্পেশালি তোমাদের এটুকু শুধুমাত্র জানতে হবে হাইড্রোজেন অ্যাটম এবং মানে কে আলফার জন্য, এটা কি শুধুমাত্র কে আলফার জন্য তোমাকে জানতে হবে এই সমীকরণটা। তাহলে কি আসবে কে আলফার জন্য জানলে, তাহলে এটা কে আলফার জন্য জানলাম না কি হবে, এখানে আমরা দেখতে পাবো যে কে আলফার মানে কিন্তু এনএফ সমান সমান ফর কে আলফা স্পেকট্রা, ফর কে আলফা স্পেকট্রা এনএফ ইজ ইকুয়ালস টু 1, মানে 1 নম্বরে এসে পড়বে, আর এনআই অ্যান্ড এনআই ইজ ইকুয়ালস টু 2। তাহলে কে এল কক্ষ থেকে এম কক্ষে ইলেকট্রনটি জাম্প করবে, তার মানে তখন আমাদের এখানে একটা পার্ট আসবে কত 3/4। তাহলে আমরা বলতে পারি, সুতরাং এখান থেকে যদি আমরা সলভ করে তাহলে কি পাবো, আর সি এইচ ইন্টু 3/4 জেড মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এইচ নিউ, এতটা এনার্জি। তাহলে এইচ এবং এইচ উঠে গেল, তাহলে আমরা এখানে বলতে পারি কি যে আর 3RC/4 ইন্টু জেড মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু নিউ, বা এটাকে আমরা বলতে পারি যে টেকিং root in both the side, then we can write root over of 3RC/4 into z minus b is equals to new। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই ধ্রুবকটার নাম হচ্ছে গিয়ে a, একটা কনস্ট্যান্ট, যে এই ধ্রুবকটার নাম হচ্ছে গিয়ে a into z minus b is equals to new, sorry root new। This is the generalized equation of, this is the generalized equation of Moseley সূত্রের
একদম সাধারণ সূত্র। ওটা আমরা জেনারেলাইজড ইকুয়েশন বলবো না, শুধুমাত্র মৌখিক বক্তব্য বলতে পারি। কিন্তু কোনো একটি মৌলের বৈশিষ্ট্যমূলক এক্স রাশির ক্ষেত্রে যে কম্পাঙ্কের চূড়ার বর্গমূল, সেই মৌলটির পরমাণু ক্রমাঙ্কের কম্পাঙ্কের চূড়ার বর্গমূল মৌলটির পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে সমানুপাতিক। সেই পরমাণু ক্রমাঙ্কটা অনলি জেড না, এই পরমাণু ক্রমাঙ্কটা একটা ইফেক্টিভ নাম্বার, একটা ইফেক্টিভ নাম্বার। স্যার এটা তো ইন্টিজার নাম্বার, এটা তার কি নাম্বার? এখানে যখন বেরিয়ে যায় এখানে একটা এনার্জির একটা রিলিজ ঘটবে, এখানে একটা ইফেক্টিভ মানে এই ভ্যালুটা একটু চেঞ্জ হবে। তো কতটা এনার্জি বেরবে, এখানে কতটা এনার্জি ধ্বংস হবে বা নষ্ট হবে, মানে একটা বলে স্ক্রিনিং ইফেক্ট, এখানে একটা স্ক্রিনিং ইফেক্ট বা ইফেক্টিভ নাম্বার। এই পরীক্ষাগুলো প্রথম হেনরি মোজলে 1913 খ্রিস্টাব্দে তিনি একটি মৌল না, এরকম মানে কমপক্ষে 40টির বেশি পরীক্ষা করতে গিয়ে তিনি প্রথম তার চোখে যে ধরা পড়ে কোবাল্ট এবং নিকেল, তিনি লক্ষ্য করেছিল যে কোবাল্ট এবং নিকেল এদের ভর অনুসারে সাজিয়েছিল। না, কোবাল্ট এবং নিকেলকে আধুনিক যে পুরাতন যে পর্যায় সারণী, সেই পুরাতন পর্যায় সারণীতে যখন ওদেরকে বসিয়েছিল, তাদের ভর দেখা গেলো নিকেলের ভর কোবাল্টের থেকে বেশি হওয়া সত্ত্বেও, মানে কম হওয়া, নিকেলের ভর কোবাল্টের থেকে কম হওয়া সত্ত্বেও নিকেলকে পরে বসিয়েছিল এবং কোবাল্টকে আগে বসিয়েছিল। এবার ইনি পরীক্ষা করে দেখলো যে না, এটা কি কারণে বসালো, হঠাৎ করে তিনি তার ভরের এরকম চেঞ্জ করলো কেন? মানে ভর দিয়ে যদি করতে হয় তাহলে ভর আগে কমটা তারপরে বেশিটা, তাহলে ইনি প্রথম বেশিটা পরে কমটা বসালো কেন? তখন তিনি শুধু একটা না, এরকম করতে করতে তিনি বিশেষ করে যেগুলো আমরা ইউরেনিয়ামোত্তর মৌল বলি, যেটা নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, অ্যামেরিসিয়াম, মানে ল্যান্থেনাইট গ্রুপ বলি, মানে যে সমস্ত ভারী মৌল থেকে শুরু করে হালকা মৌল, ভারী ধাতু থেকে শুরু করে হালকা ধাতু, সমস্ত মৌলের ক্ষেত্রে সঠিকভাবে তিনি একটা এক্সপেরিমেন্টাল সেট আপ করেন, যার সাহায্যে তিনি একটা সাকসেস বা সফলতা পায়, যে সফলতাটা এই একবিংশ শতাব্দীতেও বা বিংশ প্লাস শতাব্দীতেও চলছে। তো বিষয়টা হচ্ছে গিয়ে এনার এটা দিয়ে গুরুত্ব হচ্ছে গিয়ে যে যতক্ষণ না পর্যন্ত, মানে 1913 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত যে সায়েন্স স্ট্রিমে, সে তুমি কেমিস্ট্রি বলো, সে তুমি ফিজিক্স বলো, সে তুমি ম্যাটার বলো, মানে যে সমস্ত জায়গায় কেমিক্যাল বা কোনো ম্যাটার্স বা মৌলের ব্যবহার হয়েছিল, সেটা মেইনলি মেন্ডেলিভের উপর ভর করে। তাহলে বলতে গেলে 1913 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত আমরা একটা মেন্ডেলিভের একটা ভুল তত্ত্বের উপর ভিত্তি করে, মানে সঠিক অ্যারেঞ্জমেন্ট নয়, সেই ভুল তত্ত্বের উপর ভিত্তি করে আমরা সায়েন্সটা এগিয়েছি। মাত্র এই কিছুদিন আগে, বলতে গেলে 100 বছর প্লাস, এই 100 বছর প্লাস বছর আগে থেকে সঠিকভাবে এখনো চলছে। এবার একটা জিনিস কি বলতো, আমরা যে সবসময় বলি যে আধুনিক পর্যায় সারণীতে মোট 118টি মৌল আছে, ঠিক আছে, ভালো কথা। তার মধ্যে অবশ্য 92 বা 92টি ন্যাচারাল এবং বাকিগুলো আর্টিফিশিয়াল। মানে বাকিগুলো আর্টিফিশিয়াল মানে কীরকম ব্যাপার বলো তো? যেটাকে ইউরেনিয়াম, সেই ইউরেনিয়ামের আগে পর্যন্ত যে সমস্ত মৌল আছে সেগুলো প্রকৃতিতে খুঁজে পাওয়া যায়, আর তার পরবর্তী মৌলগুলোকে প্রকৃতিতে খুঁজে পাওয়া যায় না। ওগুলো বিজ্ঞানীরা তাদের নিজেদের সুবিধার্থে নিউক্লিয় গবেষণাগারে নিউক্লিয় ফিউশনের মাধ্যমে, আমরা অবশ্য দেখবো পরমাণু নিউক্লিয়াস বলে একটা চ্যাপ্টার আছে পরবর্তীতে, এটা এখন আমরা আসছি না, লাইটের পরে আসবো। সেই নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে তারা ভারী ধাতুগুলো, বিশেষ করে ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলো বিজ্ঞানীরা আবিষ্কার করেছিল। ওগুলো মেনলি পৃথিবীতে ওদের অস্তিত্ব নেই, মানে অস্তিত্ব নেই মানে কি, এগুলো প্রকৃতিতে ন্যাচারালভাবে এটাকে পাওয়া যায় না। দেখো আরও একটা বিষয় কি বলতো, আমরা এই পরীক্ষার মাধ্যমে 118টি খুঁজে পেয়েছি, তাই মহাশূন্যে তো অনেক রকম গ্যালাক্সি রয়েছে, মানে মহাশূন্যে অনেক রকম গ্যালাক্সি আছে, ছায়াপথ রয়েছে, গ্রহ উপগ্রহ অনেক কিছু রয়েছে। এবার কোন গ্রহে ম্যাটার কীরকম, যে বিজ্ঞানীরা রকেট উৎক্ষেপণ করে, সায়েন্টিস্টরা রকেট উৎক্ষেপণ করে, তাই উৎক্ষেপণ করে কী করে, যে ওখানকার প্রকৃতি সম্পর্কে জানার চেষ্টা করে, ওখানে কী রয়েছে, ডার্ক ম্যাটার কী রয়েছে, হোয়াইট ম্যাটার কী রয়েছে, ওখানকার ম্যাটার্স কী রয়েছে, ম্যাটার্সের প্রপার্টি কী, সেই সমস্ত বিষয়টা জানার চেষ্টা করে। তাহলে আমরা পৃথিবীর শুধুমাত্র কিছু
কয়েকটা বলতে গেলে ম্যাটার খুঁজে পেয়েছি যাদের কতগুলো একটা নির্দিষ্ট সিকুয়েন্স মেনে চলে, সেটা এই সূত্রে। তাহলে মহাশূন্য থেকে শুরু করে মহাবিশ্বে হয়তো আরও লাখো লাখো মৌল থাকতে পারে, সেটা হয়তো দেখা গেল মজলের এই সূত্র নাও মানতে পারে বা ভায়োলেট করতে পারে। তাহলে শেষ বলতে যে আমরা যদি বলি যে আধুনিক পর্যায় সারণী শেষ কথা, এটা দিয়েই আমাদের এটা দিয়ে সব কিছু হয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি ঠিক নয়। কারণ এটা এই পর্যন্ত যতটুকু আমাদের আবিষ্কার হয়েছে ততটুকু পর্যন্ত ঠিক আছে, আবিষ্কার আরও হতে পারে। কারণ মৌলের তো নেচার আমরা সব জায়গায় খুঁজে পাইনি, মহাশূন্যে তো আমরা সব জায়গায় চাঁদে কী রয়েছে সব কিছু তো আমরা জানতে পারিনি, হয়তো কিছু ইনফরমেশন জানতে পেরেছি। সূর্যে সব কিছু ইনফরমেশন তো আমরা জানতে পারিনি, সূর্যের গায়ে কিছু কিছু কালো দাগ রয়েছে সেটা নয় আমরা মানে কিছু পরীক্ষার সাহায্যে জেনেছি, সেটা আমরা অবশ্য লাইটে দেখবো গিয়ে। তো এগুলো হচ্ছে বিষয়। কারণ মহাশূন্যটা হচ্ছে এতই বড়, আমি তোমাদের এই ভিডিও বার্তার মাধ্যমে বা তোমাদের ভাষায় বোঝাতে পারবো না। মহাশূন্য এতই বড়, আমি যদি তোমাদের বলি যে এই ট্রপোস্ফিয়ার মানে ভূপৃষ্ঠ থেকে 8 কিলোমিটার পর্যন্ত উপর, মানে ভূপৃষ্ঠ থেকে 8 কিলোমিটার উপর পর্যন্ত যে বায়ুমণ্ডলটা রয়েছে, সেই বায়ুমণ্ডলে যদি একটা বালিকণাকে যদি উড়িয়ে দেওয়া হয়, বালিকণাকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে বালিকণা এই মহাশূন্যে মানে এই 8 কিলোমিটার মানে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 8 কিলোমিটার পর্যন্ত বা 10 কিলোমিটার পর্যন্ত এই স্পেসের মধ্যে বালিকণার যে অস্তিত্ব থাকবে, মহাশূন্যের পৃথিবীর অস্তিত্ব ততটুকুও না। তাহলে আমরা মহাশূন্যের ব্যাপারে বা ইউনিভার্স সম্পর্কে, এই ম্যাটার সম্পর্কে আমরা খুব একটা ভালো জানি না। যতটুকু আমরা জেনেছি সেটা আমরা জানার চেষ্টা করছি। হ্যাঁ, সো এটুকুই মজলের ইনফরমেশন। সো আমাদের যদি কোনো টপিকস এখানে আলোচনা করা না হয়ে থাকে, তোমরা ওগুলো পড়ে নিও, আশা করি সেগুলো আমাদের খুব একটা আলোচনার বিষয় নেই। তো যদি তবু অসুবিধা হয় তোমরা আমাকে বলো, আমি সেগুলো তোমাদের আলাদা ক্লাস করে সেগুলোকে আমি রিজলভ করার চেষ্টা করবো। তো আগামী নেক্সট ক্লাসে আমরা আসবো এই চ্যাপ্টারের কিছু ম্যাথামেটিক্স বা ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য। তো তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।